Good evening everyone, welcome to my class. আজকে আমরা PYQ সিরিজের পার্ট নাম্বার 14 করছি। এর আগে অলরেডি 13টা পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। এবং আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which of the following is not a part of institutional structure of rural banking? নিচের কোনটি গ্রামীণ ব্যাংকিং এর প্রতিষ্ঠানিক কাঠামোর অংশ নয়? কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, মানি লেন্ডার নাকি রিজিওনাল রুরাল ব্যাংক? রিজিওনাল রুরাল ব্যাংক, মানি লেন্ডার, কোঅপারেটিভ অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক নাকি কমার্শিয়াল ব্যাংক? কোনটা রুরাল ব্যাংকিং এর পার্ট নয়? দেখো এখানে রুরাল ব্যাংকিং এর পার্ট নয় হচ্ছে অপশন সি এখানে সঠিক উত্তর। মানি লেন্ডার এর সাথে রুরাল ব্যাংকিং এর কোনো সম্পর্ক নেই। মানি লেন্ডার কারা? মানে যারা হচ্ছে মহাজনী কারবার করে তাদেরকে বলা হচ্ছে মানি লেন্ডার। এই যে রুরাল ব্যাংকিং সিস্টেম, এই রুরাল ব্যাংকিং সিস্টেমের সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। রিজিওনাল রুরাল ব্যাংক এটা কিন্তু একটা স্ট্যাটুটরি বডি এবং এটা রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট 1976 এর মাধ্যমে এটাকে এস্টাবলিশ করা হয়। এবং এটা কি করে না, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ইন রুরাল এরিয়াতে এনহ্যান্স করার জন্য রিজিওনাল রুরাল ব্যাংক এস্টাবলিশ করা হয়। কেন প্রতিষ্ঠা করা হয় না, গ্রামীণ অঞ্চলে যে ফিনান্সিয়াল ব্যবস্থা সেটাকে আরো বেশি বাড়ানোর জন্য, ফিনান্সিয়াল ট্রানজাকশন বা এখানে কি হয়, ছোট ছোট লোন দেওয়া হয়, এখানে কম কি বলবো কোলেট্রাল কম দিয়ে টাকা দেওয়া হয়। তো এখানে যে ছোট মানে গ্রামের রুরাল অঞ্চলে যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জন্য রিজিওনাল রুরাল ব্যাংক এস্টাবলিশ করা হয় RRB অ্যাক্ট 1976 এর মাধ্যমে। এবং এটার আমরা বলবো কিন্তু এটা একটা স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি, স্ট্যাটুটরি বডি কোনগুলো, নন স্ট্যাটুটরি বডি কোনগুলো, সেগুলো আমরা ডিসকাস করব। যদি মোটা মোটা ওপর থেকে বলতে চাই তাহলে হচ্ছে স্ট্যাটুটরি বডি মানে যেই বডিটার ফাংশন সম্পর্কে কনস্টিটিউশনে মেনশন আছে সেগুলোকে আমরা স্ট্যাটুটরি বডি বলবো, যেগুলো নেই সেগুলোকে নন স্ট্যাটুটরি বডি বলবো, বা সেগুলোকে আমরা কনস্টিটিউশনাল বডিও বলতে পারি। এবার নন স্ট্যাটুটরি বডি মানে সেটা ধরো নন স্ট্যাটুটরি বডি কিরকম, যে নীতি আয়োগ হচ্ছে একটা নন স্ট্যাটুটরি বডি, কিন্তু প্ল্যানিং কমিশন হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি। এইরকম আমরা ডিসকাস করবো পরে অ্যাক্ট নিয়ে, কোন আর্টিকেলে কি কতগুলো কনস্টিটিউশনাল বডি রয়েছে ডিসকাস করব। রিজিওনাল রুরাল ব্যাংকের এক্সাম্পল হচ্ছে গ্রামীণ ব্যাংক। এবং গ্রামীণ ব্যাংক, ফার্স্ট গ্রামীণ ব্যাংক কোথায় এস্টাবলিশ হয়েছিল না, এটা হচ্ছে মোরাদাবাদ ইউপিতে। কত খ্রিস্টাব্দে? 1975-এ 1975-এ এস্টাবলিশ হয়েছিল এবং 1976 এর অ্যাক্টের মাধ্যমে এটা স্ট্যাটুটরি বডি হয়ে যায়। ওকে, আচ্ছা এখানে খেয়াল রাখবে যে তোমার রিজিওনাল রুরাল ব্যাংক গুলো রয়েছে, RRB গুলো রয়েছে, এই RRBর যে শেয়ার হোল্ডিং সেটা হচ্ছে 50% থাকবে সেন্ট্রালের কাছে, 50% থাকবে সেন্ট্রালের কাছে, 15% থাকবে স্টেটের কাছে, আর বাকি যে 35%, সেই 35% যে ব্যাংক এটাকে স্পন্সর করছে, স্পন্সর যে ব্যাংক, সেই স্পন্সর্স ব্যাংকের কাছে থাকবে। ওকে, আচ্ছা এখানে তোমার দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে, আচ্ছা এটা তো বলেই দিলাম। এবং এই যে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট, এই মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউটের জন্য কে নোবেল পেয়েছিলেন? মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউটের জন্য বা মাইক্রো ফিনান্সিয়াল সিস্টেমের জন্য নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস, যিনি হচ্ছেন এখন তৎকালীন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আচ্ছা, ব্যাংকিং হিস্ট্রিটা যদি আমরা একটুখানি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা আরবিআই এর এস্টাবলিশমেন্ট তো দেখে নিয়েছি। আরবিআই এস্টাবলিশ হয়েছিল ইন দা ইয়ার অফ 1934, তারপরে 1st এপ্রিল সেটা ন্যাশনালাইজ হয়েছিল, সরি 1935-এ এস্টাবলিশ হয়েছিল আরবিআই, তারপর সেটা ন্যাশনালাইজ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1949 আরবিআই। এবং যে আরবিআই অ্যাক্টটা এসেছিল সেই আরবিআই অ্যাক্টটা কিন্তু তোমার 1900
34 এসেছিল, 1934 এ এসেছিল, তারপরে 1935 এর আরবিআই এস্টাবলিশ হয়, 1949 এ সেটা ন্যাশনালাইজেশন হয়, এটা আমরা অলরেডি জানি। এইবার ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান in the year of 1770। সেকেন্ড ব্যাংক বা আমরা এইভাবে লিখবো না, এখানে আমরা জানি যে সেই সময় তিনটে প্রেসিডেন্সি ছিল, তো তিনটে প্রেসিডেন্সিতে তিনটে ব্যাংক ছিল, একটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংক অফ ক্যালকাটা, 1806, ইম্পেরিয়াল ব্যাংক অফ বোম্বে, 1840, and Imperial Bank of Madras, 1843। এবং এই তিনটে ব্যাংককে মার্জ করে দেওয়া হয় in the year of 1921 এবং ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ করা হয়। এবং স্বাধীনতার পরে in the year of 1955 এটাই হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যদি জিজ্ঞেস করে ফার্স্ট ব্যাংক ওন্ড বাই ইন্ডিয়ান, সেটা কি হবে? সেটা হবে এলাহাবাদ ব্যাংক, এলাহাবাদ ব্যাংক in the year of 1865। দুবার ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছে, বড় মানে আমাদের মনে রাখতে হবে যেটা, একটা হচ্ছে আচ্ছা ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, একবার হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1969 যেখানে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছে, এবং আরেকটা হচ্ছে 1980s এ যেখানে 6টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, সুলতান মাহমুদ কেম টু ইন্ডিয়া ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সিটি অফ আফগানিস্তান, আফগানিস্তানের কোন শহর থেকে সুলতান মাহমুদ ভারতবর্ষে এসেছিলেন? কাবুল, জালালাবাদ, গজনি নাকি কান্দাহার? কোথা থেকে এসেছিলেন সুলতান মাহমুদ? সুলতান মাহমুদ এসেছিলেন গজনি থেকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যে ইনভেশন হয়েছিল, মুসলিম ইনভেশন বা আমরা বলতে পারি যে তারপরে আমরা তুর্কিদের ইনভেশন দেখবো। ফার্স্ট মুসলিম ইনভেশন কবে হয়েছিল? ফার্স্ট মুসলিম ইনভেশন, ফার্স্ট মুসলিম ইনভেশন, ফার্স্ট মুসলিম ইনভেশন হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1712 এডি। কার? মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, তাই তো? এবং তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি আরব থেকে এসেছিলেন, কেম ফ্রম আরব। এবং মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে রাজা দাহিরের যুদ্ধ হয়েছিল, রাজা দাহিরকে মেরে দিয়েছিলেন। এবং এই যে মুসলিম ইনভেশন গুলো আমরা দেখবো, প্রথম দিকে মোহাম্মদ ঘুরি যতক্ষণ না আসছে, মোহাম্মদ ঘুরির আগে পর্যন্ত যতগুলো ইনভেশন দেখবো, প্রত্যেকটা ইনভেশনের মূল মানে লক্ষ্য ছিল যে লুট করা, লুট করবে, এখান থেকে জিনিসপত্র নেবে এবং চলে যাবে, এটাই হচ্ছে তাদের মোটিভ ছিল। তারা কিন্তু এখানে রাজত্ব করার জন্য ইনভেশন করেন। আচ্ছা, ঠিক আছে। এবং এই মোহাম্মদ বিন কাসিম কোথায় ইনভেট করেছিল? না সিন্ধ এরিয়াতে ইনভেট করেছিল, সিন্ধ যে প্রভিন্স রয়েছে সেই সিন্ধ পার্টে ইনভেট করেছিল। ওকে, এরপরে যদি সেকেন্ড মুসলিম ইনভেশন বা ফার্স্ট তুর্ক ইনভেশন বলি, তাহলে সেটা হচ্ছে মোহাম্মদ গজনির। মোহাম্মদ গজনির ইনভেশন হচ্ছে যেটা
যাকে আমরা মোহাম্মদ গজনীকে কি বলা হয়, সুলতানি যুগের ক্যারাভেনও বলা হয়, সুলতানি যুগের ক্যারাভেনও বলা হয়। ঠিক আছে, মোহাম্মদ গজনভি's ইনভেশন কবে করেছিল? 998 থেকে 1030 এডি, এই টাইম পিরিয়ড ধরে অনেকবার ইনভেট করেছিল। কতবার ইনভেট করেছিল? 17 বার। টোটাল হচ্ছে 17 টাইমস অ্যাটাক করেছিল। এবং যে 16th টাইম যে অ্যাটাক করেছিল তখন হচ্ছে সোমনাথ টেম্পল লুট করে নিয়ে গেছিল, এবং তারপরে আর একবার অ্যাটাক করেছিল। টোটাল 17 বার গজনী অ্যাটাক করেছিলেন। ঠিক আছে, এবং এর রিজন একটা ছিল যে লুট করা, এবং এর বাবার নাম কি ছিল? সুবুক্তগিন। ঠিক আছে, সুবুক্তগিনের ফাদার মানে তার ডেথের পরে 17 টাইম যে ইনভেট করেছিল সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য ইনভেট করেছিল। ঠিক আছে, এবং এর ফাদার কে ছিল? ফাদার হচ্ছে সুবুক্তগিন, এবং এই সুবুক্তগিন হচ্ছে ফাউন্ডার অফ গজনভাইড এম্পায়ার। ওকে, আচ্ছা, এই টাইমে আমরা কি কি লিটারারি এভিডেন্স পাই? এই টাইমের কিছু ইম্পর্টেন্ট লিটারারি এভিডেন্স পাই, যেমন হচ্ছে চাচনামা, CHACH, চাচনামা। চাচনামা কার লেখা? আবু বকরের লেখা, আবু বকরের লেখা। এবং এই চাচনামা গ্রন্থ থেকে সেই টাইমের সিন্ধ প্রভিন্সের হিস্ট্রি পাই আমরা। ওকে, আর কি ইম্পর্টেন্ট লিটারারি এভিডেন্স রয়েছে? হচ্ছে তারিখ ই সিন্ধ, তারিখ বাংলাতে লিখছি, তারিখ ই সিন্ধ। তারিখ ই সিন্ধ কে লিখেছেন? তারিখ ই সিন্ধ লিখেছেন মীর মোহাম্মদ মাসুদ, মীর মোহাম্মদ মাসুদ। এবং এই তারিখ ই সিন্ধ থেকেই আমরা আরবদের সিন্ধু জয়ের কাহিনী পাই। সরি, সিন্ধু জয়ের ইতিহাস জানতে পারি। ওকে, আচ্ছা, এই যে গজনভাইড এম্পায়ারের রুলার মোহাম্মদ গজনী, তিনি হচ্ছে জয়পালাকে, রাজা জয়পালা ছিল হিন্দু শাহী ডাইনেস্টির একটা রুলার, এই জায়গাটাতে রাজত্ব করতেন। তাকে ডিফিট করেন ব্যাটেল অফ পেশাওয়ার, এবং ব্যাটেল অফ পেশাওয়ার হয়েছিল ইন দ্য ইয়ার অফ, এখানে লিখে দিচ্ছি, 1001 এডিতে ব্যাটেল অফ পেশাওয়ার between জয়পালা and গজনী। ঠিক আছে, এই জয়পালা ছিল হিন্দু শাহী ডাইনেস্টির রুলার। ওকে, এবং জয়পালার সাকসেসর হচ্ছে আনন্দপালা, যে তাকে ডিফিট করেছিল ব্যাটেল অফ ওয়াই হিন্দে। কোথায় লিখবো? আচ্ছা, এখানটাতে লিখে দিচ্ছি। এর যে সাকসেসর সেটা হচ্ছে আনন্দপালা, তাকে ডিফিট করেছিল ব্যাটেল অফ ওয়াই হিন্দ in the year of 1008 AD. ওকে, আচ্ছা, এবং এখানে আরো কিছু লিটারারি এভিডেন্স পাই আমরা। আল বিরুনির লেখা, আল বিরুনির লেখা হচ্ছে পরেরটাতে লিখছি, আল বিরুনির লেখা তারিখ
সরি তারিক ই হিন্দ বা কিতাব উল রাহেলা বা কিতাবুল হিন্দ, এখান থেকেও আমরা এভিডেন্স পাই। এবং আর হচ্ছে ফিরদৌসি লিখেছিল শাহনামা, ফিরদৌসি লিখেছিল শাহনামা, ফিরদৌসি, ফিরদৌসি তিনি লিখেছিলেন শাহনামা। তো এই সমস্ত লিটারেরি এভিডেন্স থেকে কিন্তু আমরা মোহাম্মদ গজনির সময়কাল পর্যন্ত জানতে পারি। এবং সেকেন্ড তুর্ক ইনভেশন বা এটাকে আমরা থার্ড মুসলিম ইনভেশন বলতে পারি বা সেকেন্ড তুর্ক ইনভেশন, এরা তুর্কমেনিস্তান থেকে আসতো, ঠিক আছে। এটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি সম্পর্কে আজকে পড়বো না, জাস্ট এইটুকু বলবো যে মোহাম্মদ ঘুরির ইনভেশনের পরেই আমরা দেখব যে তার যে তিনি মারা যাওয়ার পরে আমরা এখানে সুলতানি যুগ প্রতিষ্ঠা হচ্ছে এবং মোহাম্মদ ঘুরির যে দাস ছিল কুতুবউদ্দিন আইবক তিনি হচ্ছেন ফার্স্ট দিল্লির সুলতান হচ্ছে। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মানে কোন টাইম পিরিয়ডে ইনভেট করে? ইন দ্য টাইম 1175 থেকে 1206 পর্যন্ত। তারপর 1206 গিয়ে আমরা দেখব দিল্লি সুলতানি যুগের প্রতিষ্ঠা হচ্ছে। এবং ফার্স্ট অ্যাটাক কোথায় করেছিল? ফার্স্ট অ্যাটাক করেছিল মুলতানে, ফার্স্ট অ্যাটাক করেছিল মুলতানে কত খ্রিস্টাব্দে? 1175 খ্রিস্টাব্দে। সেকেন্ড কোথায় করেছিল? তারপরে হচ্ছে গুজরাটে। ব্যাপারটা কি, এই টাইমে যখন এই মুসলিম ইনভেশন হচ্ছে এই টাইমে অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন যে এখানে পর্বতগুলো ছিল তার মাঝখানে পাস যে রয়েছে সেটার রাস্তাটা মানে সবার কাছে জানা হয়ে গেছিল। তার আগে পর্যন্ত তার জন্য আমরা এই সাইড থেকে ইনভেশন দেখিনি। আমরা দেখেছি যে কুষাণরা এসছে, তারপর যে সমস্ত ইউচি জাতিরা, ইউচি থেকে কুষাণরা এসছে বা স্কাইথিয়ান, ব্যাকটেরিয় গ্রিক তারা এসছে এই জায়গাটা দিয়ে। এবং এই যে তুর্কমেনিস্তান এই অঞ্চলটা থেকে আমরা কিন্তু মধ্যযুগের শুরুর আগে আমরা ইনভেশন দেখতে পাবো। আচ্ছা, গুজরাট হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1178 এডি। এবং এই গুজরাটে যখন ইনভেনশন করেন তাকে তিনি ডিফিট হন বাই ভিমা দ্য সেকেন্ড। এরপরে আমরা দেখব যে পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ হবে এবং এইখানটাতে এই যে তোমার পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হবে, দুটো যুদ্ধ, ব্যাটেল অফ তারাইন। ফার্স্ট ব্যাটেল অফ তারাইনে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দেবেন এবং মোহাম্মদ ঘুরি পালিয়ে যাবে। সেকেন্ড ব্যাটেলে পৃথ্বীরাজ চৌহানকে ডিফিট হয়ে যাবে এবং পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘুরি মেরে দেবেন। এবং তারপরে মোহাম্মদ ঘুরির যে গোটা ডাইনেস্টিটা ছিল সেটা বিভিন্ন তার যে সেবক ছিল, স্লেভ ছিল, তাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে এবং এই পার্টটা পড়বে হচ্ছে কুতুবউদ্দিন আইবকের ভাগে এবং তিনি এখানে সুলতানি যুগের প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আর দুটো ব্যাটল মনে রাখতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ তরাইন কবে হচ্ছে? ইন দ্য ইয়ার অফ 1191 between পৃথ্বীরাজ চৌহান, এখানে কে জিতবে? ওন বাই পৃথ্বীরাজ। দেন সেকেন্ড ব্যাটল অফ তারাইন ঠিক তার পরের বছরই। ভাবো যে ফার্স্ট ব্যাটল অফ তারাইনে যদি পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে মেরে দিত তাহলে কি হতো? তাহলে গোটা হিস্ট্রিটাই পাল্টে যেত। ওন বাই মোহাম্মদ ঘুরি and killed পৃথ্বীরাজ চৌহান। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা যুদ্ধ আমরা দেখতে পাবো যেটা হচ্ছে তোমার ব্যাটেল অফ চান্দাওয়ার। যখন মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছে তখন এখানে চান্দাওয়ারের শাসক ছিল জয়চাঁদ।
সে তার সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হবে, যেটা হচ্ছে ব্যাটল অফ চান্দাওয়ার। আমি এতটা পড়াচ্ছি কারণ হচ্ছে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, এবং এখানটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা যখন এর পরে কোয়েশ্চেন আনসার করবো আর কিন্তু আমি এত কিছু বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে বিটুইন ঘুরি অ্যান্ড জয়চাঁদ। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই পৃথ্বীরাজ চৌহানের কথা আমরা কোন ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, কোন শিলালিপি থেকে আমরা পৃথ্বীরাজ চৌহানের কথা জানতে পারি? পৃথ্বীরাজ চৌহানের কথা জানতে পারি কোন শিলালিপি থেকে? এটা তোমাদের জন্য প্রশ্ন রইল, উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দেবে, ঠিক আছে। শিলালিপি মনে পড়লো হঠাৎ করে। আচ্ছা বলে দিচ্ছি, তোমরা কেউ উত্তর দাও না, সেটা হচ্ছে বিজলিয়া ইনস্ক্রিপশন। বিজলিয়া ইনস্ক্রিপশন। এবং এখানে আর একটা জিনিস মনে রাখবে, পৃথ্বীরাজ রোশো, পৃথ্বীরাজ রোশো এটা লিখেছিল চাঁদ বরদই, রিটেন বাই চাঁদ বরদই। আমি না একটা কাজ করছি, ম্যাপটা এখানে সরিয়ে দিচ্ছি, তাহলে বোধহয় দেখতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটা ভালো লাগছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানের ইনফরমেশন গুলো দেখে নিয়েছো। এরপরে আমরা দেখবো মোহাম্মদ ঘুরি মারা যাবেন 1206-এ। মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পরে তার যে গোটা এম্পায়ারটা ছিল, তার যে রাজত্বটা ছিল, সেটা ভাগ করে দেবে তাদের বিভিন্ন স্লেভের মধ্যে। এবং কুতুবুদ্দিন আইবক যে ব্যাটল অফ তারাইন হয়েছিল, সেখানে কিন্তু মোহাম্মদ ঘুরির কমান্ডার ছিল, প্রধান সেনাপতি ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। সরি, which of the following is the highest peak of India? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নন্দা দেবী, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালু নাকি কাঞ্চনজঙ্ঘা? কোনটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো এখানে মাউন্ট এভারেস্ট তো হবে না, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে। কেটু, অনেকে বলবে এখানে কেটু অপশনে নেই, কেটু হতে পারতো। কেটু রয়েছে অ্যাকচুয়ালি পিওকে রিজিয়নে, ঠিক আছে, পাক অকুপাই কাশ্মীরে, যদিও সেটা আমাদেরই, কিন্তু অনেক জায়গাতে স্পেশালি যদি কোয়েশ্চেন করে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা, তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাই হবে। এখানে যেহেতু অপশনে কেটু নেই, তাহলে অবশ্যই এখানে কাঞ্চনজঙ্ঘাই উত্তর হবে। এবার যদি হিমালয়ান যে ডিভিশন গুলো রয়েছে সেটা যদি আমরা একটুখানি দেখি, তাহলে আমরা ওপর থেকে নিচে পর্যন্ত ডিভাইড করতে পারি, মানে নর্থ থেকে সাউথ পর্যন্ত ডিভাইড করতে পারি 4টে রেঞ্জে। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, তারপরে হচ্ছে গ্রেট হিমালয়, তারপর হচ্ছে লেসার হিমালয়, তারপর হচ্ছে সিভালিক। ট্রান্স হিমালয়ের হচ্ছে 3টে মাউন্টেন রেঞ্জ, কি কি? প্রথমটা হচ্ছে কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, তারপর হচ্ছে লাদাখ মাউন্টেন রেঞ্জ, আর হচ্ছে জাস্কার মাউন্টেন রেঞ্জ। ট্রান্স হিমালয়ের রয়েছে 3টে মাউন্টেন রেঞ্জ। একটু ভালো করে এখানটা বুঝবে, প্রথম কোয়েশ্চেন 3টে একটু বেশি ইনফরমেশন আছে। 3টে মাউন্টেন রেঞ্জ রয়েছে, কি কি? একটা হচ্ছে কারাকোরাম, একটা হচ্ছে লাদাখ মাউন্টেন রেঞ্জ, আর একটা হচ্ছে জাস্কার মাউন্টেন রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এই যে কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, এখানেই রয়েছে হচ্ছে কেটু, যেটাকে আমরা বলি গডিন অস্টিং। এর অবশ্যই এর উচ্চতা মনে রাখতে হবে, উচ্চতা কত? 8611 মিটার, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট পিক। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার লাদাখ আর হচ্ছে জাস্কার। এবার এই লাদাখ আর জাস্কারের মাঝখানে কি হচ্ছে? ইন্দাস ফ্লো করছে, ঠিক আছে। এই যে সিন্ধু যে নদীটা, সেই নদীটা কিন্তু এই লাদাখ আর জাস্কারের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। খেয়াল রাখবে, লাদাখ আর জাস্কারের মাঝখানে ইন্দাস রিভার ফ্লো করছে। আর এই কারাকোরাম আর লাদাখের মাঝখানে শায়ক রিভার ফ্লো করছে। দুটো যেন খেয়াল থাকে।
ঠিক আছে, এবার আসছি আমরা গ্রেট হিমালয়। গ্রেট হিমালয় হচ্ছে এখানে সব থেকে উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলো আমরা গ্রেট হিমালয় দেখতে পাবো। এবং এই গ্রেট হিমালয় হচ্ছে তোমার এটা সব থেকে কন্টিনিউয়াস যে মাউন্টেন রেঞ্জ সেটা হচ্ছে গ্রেট হিমালয়। এবং গ্রেট হিমালয়ের একদম যে ওয়েস্টার্ন সাইডের যে পর্বত শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। এখানে লেখা রয়েছে দেখো নাঙ্গা পর্বত, আচ্ছা এখানটাতে লেখাই আছে নাঙ্গা পর্বত। মানে গ্রেট হিমালয়টাকে যদি আমরা হিমালয়ের এক্সটেনশনটা দেখি ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত, এখানটাতে রয়েছে নাঙ্গা পর্বত। এবং যেখানটাতে এখানে একটা বেন্ড দেখতে পাবো আমরা এই যে হিমালয়ান পর্বত শৃঙ্গটা, সেখানে রয়েছে এই যে শৃঙ্গটা, এটা হচ্ছে নামচা বারোয়া শৃঙ্গ। ঠিক আছে, নামচা বারোয়া শৃঙ্গ, নামচা, একটু এডিট করে লিখলে ভালো হতো। আর এই নামচা বারোয়া শৃঙ্গের মধ্যেই যে হিমালয়টা যে নর্থ সাউথে বেন্ড হয়েছে এবং এখান দিয়েই তোমার ব্রহ্মপুত্র নদীটা ঢুকেছে। নামচা বারোয়া, সেই ঘেঁচাঘেঁচি করেই লেখা হলো। আচ্ছা, নামচা বারোয়া শৃঙ্গ এটা হচ্ছে গ্রেট হিমালয়ের এক্সটেনশন। এইবার গ্রেট হিমালয়ের মধ্যে সব থেকে ওয়েস্টার্ন পার্ট পড়লাম, ইস্টার্ন পার্ট পড়লাম। অ্যাভারেজ হাইট হচ্ছে গ্রেট হিমালয়ের অ্যাভারেজ হাইট হচ্ছে 6000 মিটার। ঠিক আছে, 6000 মিটার হচ্ছে অ্যাভারেজ হাইট। এখানেই আমরা নেপালে দেখতে পাবো মাউন্ট এভারেস্ট, গ্রেট হিমালয়ের মধ্যে দেখতে পাবো আমরা মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? 8848 মিটার। 8848 মিটার। আর কি কি পর্বতশৃঙ্গ দেখতে পাবো? মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘা, যেটার হাইট হচ্ছে 8598 মিটার এবং এটা হচ্ছে হাইয়েস্ট পিক ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, আচ্ছা নন্দা দেবী পিক দেখতে পাবো, এর আগের স্লাইডটাতেই লিখতে পারি। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার হাইট কত লিখলাম? 8598 মিটার। নন্দা দেবীর হাইট হচ্ছে 7816 মিটার এবং নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক ইন উত্তরাখণ্ড। এবং এখানে একটা তোমার ন্যাশনাল পার্ক আছে না, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। জিম কর্বেট ন্যাশনাল পার্কও উত্তরাখণ্ডেই অবস্থিত এবং এটা হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক এবং এখান থেকেই প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল। এটা আমার মানে বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু মনে চলে আসলো। প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1975, 75 না 73, সালটা দেখে নেবে, আমি লিখছি না, ভুল সাল লিখে লাভ নেই। আচ্ছা, এরপর হচ্ছে গ্রেট হিমালয় পড়লাম। গ্রেট হিমালয়ের নেপালে কিছু শৃঙ্গ রয়েছে, যেমন অন্নপূর্ণা, মাউন্ট মাকালু। মাউন্ট মাকালুর হাইটটাও মনে রাখবে, মাউন্ট মাকালুর হাইট হচ্ছে 8445 মিটার, বেশ উঁচু। ঠিক আছে, আর এটা তো 8848 মিটার, এটা তো জানো অবশ্যই। এরপর হচ্ছে লেসার হিমালয়। লেসার হিমালয় যার হাইট হচ্ছে অ্যাবাউট অ্যাভারেজ হাইট হচ্ছে 4000 মিটার, অ্যাভারেজ হাইট হচ্ছে 4000 মিটার। এটাকে আমরা হিমাচল হিমালয় বলি। আচ্ছা, গ্রেট হিমালয়কে আমরা কিন্তু হিমাদ্রি হিমালয় বলে থাকি। ঠিক আছে, গ্রেট হিমালয়কে আমরা হিমাদ্রি হিমালয় বলে থাকি বা এটাকে ইনার হিমালয় বলে থাকি। আর ট্রান্স হিমালয়কে আউটার হিমালয় বলা হয়। ঠিক আছে, আর লেসার হিমালয়কে মিডল হিমালয় বা হিমাচল হিমালয় বলা হয়, হিমাচল হিমালয়। তার মানে এই নয় যে শুধু হিমাচলের মধ্যে রয়েছে, হিমাচল প্রদেশে রয়েছে। আচ্ছা, এটার নাম কি? লেসার হিমালয়ের নাম আছে, লেসার হিমালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। লেসার হিমালয়ের জম্মু এন্ড কাশ্মীরে কি নাম? জম্মু এন্ড কাশ্মীরে লেসার হিমালয়ের নাম হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। হিমাচল প্রদেশে কি নাম? হিমাচল প্রদেশে হচ্ছে ধওলাধর। তারপর হচ্ছে উত্তরাখণ্ডে হচ্ছে নাকটিব্বা।
আর নেপালে হচ্ছে মহাভারত রেঞ্জ, মহাভারত রেঞ্জ। ওকে, এই লেসার হিমালয়ের মধ্যে আমরা যে ভ্যালি দেখতে পাই সেই ভ্যালি গুলোকে বলা হয় দুন। ঠিক আছে, ভ্যালি গুলোকে বলা হয় দুনস। এবং কাশ্মীর ভ্যালি রয়েছে এই কাশ্মীর ভ্যালি অবস্থান করছে এই গ্রেট হিমালয় আর লেসার হিমালয়ের মাঝখানে। গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়ের মাঝখানে অবস্থান করছে কাশ্মীর ভ্যালি। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে তোমার ট্রান্স হিমালয় পড়লাম না, কারাকোরাম যে রেঞ্জ, সেই কারাকোরাম রেঞ্জে কিন্তু সব থেকে বেশি গ্লেসিয়ার দেখা যায় পোলার রিজিয়নের বাইরে। পোলার রিজিয়নের বাইরে কারাকোরাম রেঞ্জে সব থেকে বেশি গ্লেসিয়ার আমরা দেখতে পাবো। এবং এখানের ইম্পর্টেন্ট গ্লেসিয়ার হচ্ছে সিয়াচেন, বল্টারো, হিসপার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গ্লেসিয়ার। সিয়াচেনের নাম তো তোমরা সবাই জানো, সব থেকে হাইয়েস্ট ব্যাটলফিল্ড, এবং এটা হচ্ছে সেকেন্ড লঙ্গার নন পোলার গ্লেসিয়ার। লার্জেস্ট কোনটা? সেকেন্ড লার্জেস্ট, লঙ্গার নয়, লঙ্গার বললে দৈর্ঘ্য বোঝাবে। সেকেন্ড লার্জেস্ট, আর লার্জেস্ট হচ্ছে ল্যাম্বার্ট। তোমরা বলবে ল্যাম্বার্ট যে গ্লেসিয়ারটা, এটা কোথায় অবস্থিত? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। রিজিওনাল ডিভিশন। আচ্ছা, সিভালিকটা তো পড়লাম না, সিভালিকের হাইট খুব কম। এখানে তোমরা সিভালিকের হাইট দেখতে পাবে অ্যারাউন্ড 100 মিটার, এবং ইস্টার্ন হিমালয় কে রিপ্লেস করেছে ডুয়ার্স। ইস্টার্ন হিমালয়ের সিভালিক আমরা দেখতে পাবো না, সিভালিক কিন্তু এখানে এসে শেষ হয়ে যাবে, এরপরে আমরা ডুয়ার্স দেখতে পাবো। ঠিক আছে, ইস্টার্ন হিমালয়ে আমরা সিভালিক দেখতে পাবো না। এবং এখানে যে ভ্যালি, যে লেসার হিমালয় এবং সিভালিকের মাঝখানে যে ভ্যালি গুলো দেখতে পাই সেগুলোকে আমরা বলছিলাম দুন, এবং দুন হচ্ছে লঙ্গিটিউডিনাল ভ্যালি। ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ভ্যালি, অনুদৈর্ঘ্য উপত্যকা, যেমন হচ্ছে দেরাদুন, ওকে। নেক্সট হচ্ছে রিজিওনাল ডিভিশন। রিজিওনাল ডিভিশন হচ্ছে রিভার দিয়ে হয়েছে। ইন্দাস আর সুতলেজের মাঝখানে হচ্ছে পাঞ্জাব হিমালয়, সুতলেজ এবং এখানে কালী রিভার দেখতে পাচ্ছ, এই কালী রিভারের মাঝখানে হচ্ছে কুমায়ুন হিমালয়, কালী রিভার এবং তিস্তা রিভারের মাঝখানে হচ্ছে নেপাল হিমালয়, এবং তিস্তা এবং ব্রহ্মপুত্র রিভারের মাঝখানে হচ্ছে আসাম হিমালয়। এইটা হচ্ছে রিজিওনাল ডিভিশন। ওকে, নেক্সট এখানে আমরা তোমার কাশ্মীর হিমালয়ের মধ্যে এই পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয় এই পার্টটাতে আমরা কারেওয়া ফরমেশন দেখতে পাবো। কারেওয়া ফরমেশনে হচ্ছে তোমার জাফরান কাল্টিভেশন দেখতে পাবো, সেখানে কারেওয়া ফরমেশনের জন্য জাফরান কাল্টিভেশন ভালো হচ্ছে। একে যে কারেওয়া ফরমেশনটা হয় খেয়াল রাখবে, এখানে যে কারেওয়া ফরমেশনটা হয়, এই কারেওয়া ফরমেশনটা হয় কিসের জন্য না, গ্লেসিয়ারের ডিপোজিটের জন্য, গ্লেসিয়ার ডিপোজিটের জন্য। Okay, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, which of the following is not a indirect tax? নিচের কোনটি পরোক্ষ কর নয়? কাস্টম ডিউটি, গুড এন্ড সার্ভিস ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স নাকি এক্সাইজ ট্যাক্স? কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স নয় জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর কোনটা হবে? ইনডাইরেক্ট ট্যাক্স নয় হচ্ছে তোমার ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা পার্সন ডিরেক্টলি পে করছে, এবং ইনডাইরেক্ট ট্যাক্স মানে মাঝখানে কোনো একটা মিডিয়াম আছে যেটার মাধ্যমে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেমন ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ, কাস্টম, এগুলো সবই ইনডাইরেক্ট ট্যাক্স, যেগুলোকে রিপ্লেস করে এখন একটা ইনডাইরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে জিএসটি। In which season a Sarul celebration in Jharkhand? ঝাড়খণ্ডে কোন ঋতুতে সারুল পালিত হয়? মনসুন, উইন্টার, স্প্রিং নাকি হচ্ছে অটাম? কোন ঋতুতে সারুল সেলিব্রেশন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্প্রিং ঋতুতে সারুল সেলিব্রেশন করা হয়। এবং এটা কোথায় সেলিব্রেট করা হয় না, এটা সেলিব্রেট করা হয় তোমার ঝাড়খণ্ডে, যেখানে সারুল মানে হচ্ছে
শাল গাছের ওয়ার্শিপ করা হয়, শাল গাছকে পুজো করা হয় এখানে, এবং এটা সিম্বলাইজ করে সান এবং আর্থকে। ভিলেজের যে প্রধান থাকে সেই ভিলেজের প্রধান হচ্ছে রিপ্রেজেন্ট করে সান, এবং তার যে ওয়াইফ সে রিপ্রেজেন্ট করে আর্থকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, which of the following pairs of physicists are and their contribution is incorrect? নিম্নলিখিত কোন পদার্থবিদ এবং তাদের অবদান এবং আবিষ্কারের জোড়াটি ভুল? অ্যালবার্ট আইনস্টাইন explanation of photoelectric effect, Galileo Galilei wave theory of light, Heinrich Rudolf Hertz generation of electromagnetic wave, Michael Faraday law of electromagnetic induction। কোনটা ভুল জিজ্ঞেস করেছে? অ্যালবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট ঠিক আছে, গ্যালিলিও গ্যালিলি ওয়েভ থিওরি অফ লাইট এটা ভুল আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন বি ভুল আছে। অ্যালবার্ট আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক এফেক্ট, সেই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং তার সব থেকে ফেমাস যে দুটো থিওরি, একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, একটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেটা পরে আসে, কিন্তু নোবেল তিনি কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য পেয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে যদি আমরা একটা সার্টেন ফ্রিকোয়েন্সির এখানে লাইট ফেলি একটা মেটাল প্লেটের ওপর, তাহলে সেই মেটাল প্লেটের ওপরে থাকা ইলেকট্রন গুলো সেই ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব করে এমিট করবে, এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং যে ইলেকট্রন গুলো এমিট হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন। The photoelectric effect is a phenomenon in which the electrons are ejected from the surface of the metal when light is incident on it। এবং এই যে লাইটটা ইনসিডেন্ট করা হচ্ছে, এই লাইটের যে ফ্রিকোয়েন্সি বা লাইটের যে এনার্জি, সেই এনার্জিটা মানে সাফিসিয়েন্ট হতে হবে একটা ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে বের করে নিয়ে আসার জন্য। তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাবো না। এখানে বলা হচ্ছে যে এনার্জি ইজ কোয়ান্টাইজড, মানে এনার্জি হতে পারে যে এটা 1 হবে অথবা 2 হবে, মাঝখানে কোনো কিছু হবে না। মানে ইটস লাইক আ ল্যাডার স্টেপ, মানে মোয়ের তুমি এই স্টেপটাতে পা দিতে পারবে অথবা এই স্টেপটাতে পা দিতে পারবে, মাঝামাঝি কোথাও তুমি থাকতে পারবে না, ঠিক আছে? এবং এই পেপারটার জন্যই অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। কবে পেয়েছিলেন নোবেল প্রাইজ? ইন দ্য ইয়ার অফ 1921। এই ইয়ারটা কিন্তু মনে রাখবে। For this service of theoretical physics and especially for the discovery of law of photoelectric effect. Next question, question number 7. Which Aryan origin group was known in Indian source as Saka Pallava? কোন ইরানি বংশোদ্ভূত, এখানে ইরানি মানে তোমরা ইরান থেকে রিলেট করো না, এখানে আরিয়ানের বাংলা করেছে ইরানি গোষ্ঠী ভারতের সূত্রে শক নামে পরিচিত। কুষাণ, পার্থিয়া, ইন্দো গ্রিক নাকি শাকা? শক নামে পরিচিত, শক নামে পরিচিত হচ্ছে তোমার আচ্ছা ইন্ডিয়ান সোর্সে করা শক, শক পল্লব, শক নামে নয় তো, এটা বাংলাটা করতে গিয়ে ভুল হয়েছে, শক পল্লব নামে পরিচিত। শক সরি শক পল্লব নামে পরিচিত হচ্ছে পার্থিয়ানরা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। শকরা ছিল হচ্ছে আমরা এখানে শাখা দেখতে পাই, শকদের অনেকগুলো শাখা ছিল, তার মধ্যে দুটো শাখার রাজা আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে শক রাজা হচ্ছে মিলিন্দ বা মিন্দাদার, যেটা হচ্ছে তোমার নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং সেটা আমরা মিলিন্দ পঞ্চ হতে লিটারারি এভিডেন্স পাই। এছাড়া আমরা দেখবো হচ্ছে রুদ্রদামন, তিনি একটা ব্রাঞ্চের রাজা ছিলেন, আর নহবান সেটা একটা ব্রাঞ্চের রাজা ছিল। একটা হচ্ছে রুদ্রদামন, লিখি একটুখানি, রুদ্রদামনের সাথে কোন সাতকর্ণী রাজা তার মেয়ের বিয়ে দিয়েছিলেন? এটা তোমরা উত্তর করবে, রুদ্রদামন। এবং রুদ্রদামনের উপাধি কি ছিল? উপাধি কি ছিল? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8. In the context of India, tropical cyclone originate over the, ভারতের প্রেক্ষাপটে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় কোথায় উৎপত্তি হয়? প্যাসিফিক ওশান, মেডিটেরিয়ান সি, অ্যারাবিয়ান সি নাকি বে অফ বেঙ্গল? ট্রপিক্যাল সাইক্লোন আমরা দেখতে পাই বে অফ বেঙ্গলে। Next question, question number 9. According to the archaeologists, the Harappan cities, the part of the west was smaller and higher was known as, প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পা শহরগুলির পশ্চিম অংশে যে ছোট এবং উঁচু ছিল সেটাকে কি নামে পরিচিত? সিটাডেল, অলিম্পাস, লোয়ার টাউন নাকি কলোজিয়াম?
কলোজিয়াম তো এখানে আমরা দেখতে পারবো না, যে এখানটা তোমার হায়ার সাইড ছিল, হায়ার সাইড হচ্ছে সিটাডেল, ঠিক আছে, হায়ার সাইড হচ্ছে সিটাডেল এবং সেটা ওয়েস্ট সাইডে উপস্থিত ছিল, পূর্ব দিকে উপস্থিত ছিল। which of the পূর্ব দিকে কেন, ওয়েস্ট মানে তো পশ্চিম দিক, আমারও গেছে মাথাটা, পশ্চিম দিকে হতো, ঠিক আছে, সিটাডেল। which site of the following Harappan site is located in Afghanistan? নিচের কোনটা আফগানিস্তানে লোকেটেড? অপশন এ হচ্ছে শর্টুগাই, বালাকোট, নাগেশ্বর নাকি কলিবঙ্গান, কোনটা হচ্ছে আফগানিস্তানে লোকেটেড? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা বলবে কালীবঙ্গন কোথায় লোকেটেড এবং কালীবঙ্গন কথার অর্থ কি? এখানে যে ইম্পর্টেন্ট সাইট গুলো রয়েছে দেখো, রোপার রয়েছে যেটা সুতলেজ রিভারের উপরে, এবং এখানে এভিডেন্স অফ ডগ বুরিয়াল দেখতে পাবো। বানওয়ালি হচ্ছে ঘরঘরা রিভার যেখানে আমরা লার্জেস্ট বার্লি গেন দেখতে পারবো। কোট দিজি সেটাও ইন্দাস রিভারের পাশে প্রি হরপ্পান সাইট এবং লার্জেস্ট স্টোন টুল দেখতে পাবো। সুরকোটরা এভিডেন্স অফ পট বুরিয়াল দেখতে পাবো। আলমগীরপুর হিন্দন রিভারের পাশে। মান্ডা হচ্ছে চেনাব রিভার জেএনকে তে, মান্ডা হচ্ছে একদম নর্থে অবস্থিত হচ্ছে মান্ডা। আচ্ছা, আমরি হচ্ছে যেখানে আমরা রাইনোসরাস এর এভিডেন্সও দেখতে পাবো এবং সেটা হচ্ছে ইন্দাস রিভারে, এবং এখানে রাখি গাড়ি দেখতে পাবে। কোথায় গেল রাখি গাড়িটা? দেখ আমি এখানে লিখছি, রাখি গাড়ি দেখতে পাবে যেটা হচ্ছে তোমার লার্জেস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। ওকে, next question. Which of the following battles was fought between Babur and Rana Sanga in the 1826? বাবর এবং রানা সাঙ্গার মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? ব্যাটল অফ বান্দিবাস, ব্যাটল অফ পালাশি, ব্যাটল অফ ফার্স্ট কার্নাটিক ওয়ার নাকি ব্যাটল অফ খানওয়া? এইগুলোর সাথে তো বাবরের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ব্যাটল অফ খানওয়া। ব্যাটেল, আমরা এখানে 5টা যুদ্ধ দেখি, ব্যাটল অফ পানিপত, খানওয়া, চন্দেরি, ঘরঘরা, চারটে মেন ব্যাটল দেখি। তারপরে আর হচ্ছে মানে ইন দ্য ইয়ার অফ 1526 হচ্ছে ব্যাটল অফ পানিপত, 1527 হচ্ছে ব্যাটল অফ খানওয়া। এটা তোমরা ওই ট্রিকটা দিয়ে মনে রাখবে, পানি পিয়া খানা খায়া ঘর গয়া, পানি পিয়া খানা খায়া চাঁদ দেখা ঘর গয়া আর মর গয়া না। হ্যাঁ, তো ব্যাটল অফ খানওয়া, ব্যাটল অফ, এটা খানওয়া, এটা চন্দেরি, মেদিনী রয়, ব্যাটল অফ ঘরঘরা and 1530 তে মর গয়া। ওকে, এটা হচ্ছে পানিপত, ইব্রাহিম লোদি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12. Cranial nerve arising from the brain and the spinal nerve arising from the spinal cord together এইটা এখানে চলে এসেছে, constitute the, মস্তিষ্ক থেকে উৎপন্ন ক্রেনিয়াল স্নায়ু এবং মেরুদণ্ড থেকে উৎপন্ন স্পাইনাল কর্ড একসাথে কি তৈরি করে? বাংলাটা ছেড়ে দাও। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাকি এন্ডোক্রাইন নার্ভাস সিস্টেম? বলেছে যে ক্রেনিয়াল মানে মস্তিষ্ক থেকে উৎপন্ন যে সমস্ত ক্রেনিয়াল নার্ভ গুলো এবং স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন যে পেরিফেরাল নার্ভ গুলো, সেগুলো একসাথে, স্পাইনাল নার্ভ গুলো, সেগুলো একসাথে কি তৈরি করে? সেগুলো একসাথে পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13. When the white light is incident in a glass prism, it undergoes dispersion. The phenomena is due to, যখন সাদা আলো কাঁচের প্রিজমের উপর আলোকিত হয় তখন এটি বিচ্ছুরিত হয়, এটি কোন ঘটনার কারণে হয়? Refractive index of glass being different from the different color, interference of light, diffraction of light, refractive index of glass being the same for the different color. ওকে, এখানে কালারের জন্য হয় না, ডিফ্রাকশন অফ লাইট হয়, যার জন্য আমরা প্রিজম থেকে বিচ্ছুরিত হতে দেখতে পাই, ঠিক আছে, ডিসপারশন হতে দেখতে পাই, ডিফ্রাকশন অফ লাইট হয়। খেয়াল রাখবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ এখানে আমরা দুটো সেম কোয়ান্টিটির রেশিও হিসেবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে দেখি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14. Unemployment arising due to the mismatch between job availability and the market and the skill availability of the worker is called, বাজারে কর্মসংস্থানের সুযোগ এবং কর্মীদের দক্ষতার মধ্যে অমিলের কারণে সৃষ্ট বেকারত্বকে কি বলা হয়? স্ট্রাকচারাল, সিজনাল, ইকোনমিক নাকি ফ্রিকশনাল?
বেশ ভালো কোয়েশ্চেন, মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বেশ ভালো কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। ভাবো একটুখানি, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু আনএমপ্লয়মেন্টটা কেন হচ্ছে? যে তোমার মিসম্যাচ হচ্ছে, যে যে রিকোয়ার স্কিল সেট দরকার সেই কাজটার জন্য, সেই রিকোয়ার স্কিল সেটটা নেই, তার জন্য আনএমপ্লয়মেন্ট হচ্ছে। এটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যেমন ধরো কোনো একটা কাজের জন্য সাপোজ তুমি একটা কোথাও ইন্টারভিউ দিতে গেছো, সেখানে তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু সেটার জন্য তোমার প্রপার মানে মাইক্রোসফটের যে সমস্ত অ্যাপ্লিকেশনস গুলো রয়েছে তার উপরে কাজ দরকার, এবং তুমি সেই স্কিলটা জানো না, তাহলে সেই কাজটা তুমি পাবে না, সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এছাড়া আর কি ধরনের আনএমপ্লয়মেন্ট দেখতে পাই? একটা হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, যাদের ক্ষেত্রে ডিগ্রি আছে কিন্তু তারা এমপ্লয় নয়। যেমন আমরা স্ট্রাগল করছি, যদিও আই এম লাইক আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেটাও কাইন্ড অফ এমপ্লয়মেন্ট, বাট যে এমপ্লয়মেন্টের অংশীদার আমরা, সেই রকম এমপ্লয়মেন্ট কিন্তু এটা নয়। তো যাই হোক, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, ওকে, ডিগ্রি আছে অথচ আনএমপ্লয়। এখানে রয়েছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল মানে পার্টিকুলার একটা সিজনে তার কাছে কাজ আছে, ধরো এই যে কি বলে, বিয়ে বাড়ির সিজনে ক্যাটারিং এর কাছে চলে গেল, পার্টিকুলার একটা সিজনে তার কাছে কাজ আছে। পুজোর সময় সে একটা দোকান দিয়ে দিল, বা ডেলিভারি বয়ের চাহিদা অনেক বেড়ে যায় যে কোনো ফেস্টিভ্যালের সময়। দিওয়ালির সময় কেউ প্রদীপ বানাচ্ছে, বাড়ির বাজি বানাচ্ছে, সেটা একটা তোমার একটা সিজনে কাজ করছে, সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পাই বিভিন্ন কি বলবো, এগ্রিকালচার ফিল্ডেও কিন্তু আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট দেখতে পাই। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এটা ইম্পর্টেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে সেই ধরনের এমপ্লয়মেন্ট যেটা তোমার কোনো একটা বেটার অপরচুনিটি জবের জন্য হচ্ছে। ধরো তুমি একটা জব করছো এবং সেই জবটা করছো, তুমি এমপ্লয় ছিলে, এবং একটা বেটার, ধরো তুমি হচ্ছে তোমার পিএসসি তে জব করছো, তুমি পিএসসি তে জব করতে করতে তুমি ভাবলে যে তুমি ইউপিএসসি দেবে, এবং ইউপিএসসি দেওয়ার জন্য তোমার 2 ইয়ার্স প্রিপারেশন লাগবে, বা সাপোজ 1 ইয়ার প্রিপারেশন লাগবে, এবং এই যে মাঝখানের গ্যাপটা দিচ্ছ, তুমি পিএসসি জবটা ছেড়ে দিলে এবং বেটার কিছু অপরচুনিটির জন্য মাঝখানের যে টাইম পিরিয়ডটার জন্য তুমি আনএমপ্লয় থাকছো, সেটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ওয়াইল সার্চিং ফর এ নিউ জব। একটা এমপ্লয় যেটা কারেন্ট জবকে ছেড়ে দিয়ে বেটার জবের জন্য সার্চ করছে, সেটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, এছাড়া আমরা তোমার সিজনাল হয়ে গেল, ইকোনমিক্যাল আনএমপ্লয়মেন্ট বলে কিছু হয় না, আর একটা হয় সিউডো আনএমপ্লয়মেন্ট। সিউডো আনএমপ্লয়মেন্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব। সেখানে কি হয়? সেখানে তোমার ধরো একটা, এখানে যেটা আমরা এগ্রিকালচারে খুব দেখতে পাই, ধরো একটা জমি আছে, এই জমিটাতে ধরো দুজন কাজ করলেও আমার এখান থেকে 20 বস্তা ধান উৎপন্ন করতে পারবে, ধরো দুজন কাজ করলে, কিন্তু এখানে কাজ করছে ধরো 12 জন, তো সেখানেও আমার 20টা ধানই এখান থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে প্রোডাক্টিভিটির কোনো আমরা চেঞ্জ দেখতে পাবো না যদি আমরা এখান থেকে 10 জনকে সরিয়ে দিই। তাহলে যেখানে আমরা হিডেন আনএমপ্লয়মেন্ট, যখন মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 হয়ে যায়, মানে তারা যদি কাজ নাও করে, সেক্ষেত্রেও আমার প্রোডাক্টিভিটির মধ্যে কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে আমরা বলছি ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট বা হিডেন আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব। সেটা আমরা সাধারণত এগ্রিকালচারে সব থেকে বেশি দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, 49th প্যারালাল ইজ আ বাউন্ডারি লাইন বিটুইন। কোন দুটো দেশের মধ্যে 49 প্যারালাল রয়েছে? ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ইউএসএ, কানাডা, নাকি ফ্রান্স এবং জার্মানি? সঠিক উত্তর হচ্ছে এটা অপশন সি, ইউএসএ এবং কানাডার মাঝখানে রয়েছে 49th প্যারালাল। তোমরা বলবে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে কোন প্যারালাল রয়েছে? 38th প্যারালাল। ওকে, ইন্ডিয়া পাকিস্তানের হচ্ছে তোমার রেড ক্লিফ লাইন, এবং ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু রেড ক্লিফ লাইন। এবং এই দুটোর মাঝখানে বাউন্ডারি লাইনকে কি বলবে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ক্লাসটা অবশ্যই লাইক, এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু সাজেস্ট করার থাকে যে এটা ওটা হলে ভালো হয় ম্যাম, সেটাও তুমি সাজেস্ট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।